আমি বলেছি, ঠিক আছে, বহুবার আমি বলেছি ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, রাইট। এবং তাদেরকে বলেছি হোয়াই ইউ আর লিসেনিং ইট, আপনি শুনছেন কেন, আপনি বলে দেন না কেন, ইট ইজ নট আওয়ার ডিউটি। ইয়েস, এটার কারণ হচ্ছে যে রিপন ভাইটা বলছে বলি, রিপন ভাইয়ের অনেক যে জায়গায় থাকার কথা ছিল সেখানে নাই, ওইটা বলছে বইলা। কারণ এটা তো ইনডোর গেম, আউটডোর গেম না। আউটডোরে তো আসবে রাজনৈতিক দলের সিদ্ধান্ত। কথাটা বলছি আমি পাবলিকলি বলেছি, কথাটা বলছি দৌড় ধরার জন্য না, তাকে আমরা কোঅপারেট করিনি। পক্ষান্তরে যদি আমি আজকের সরকার প্রধানমন্ত্রীর কাছে আসি, এই প্রধানমন্ত্রী কিন্তু অযোগ্য প্রধানমন্ত্রী নন। উনি যখন আসছেন ওনাকে সারা দেশ রিসিভ করছে একটা প্রত্যাশা নিয়ে। তারপর উনি কার সন্তান? জিয়াউর রহমান সাহেবের সন্তান। একদিকে আর্মি অফিসারের ছেলে, আবার রাষ্ট্রপতির ছেলে। তখন তো সে ছোট ছিল, কিন্তু বলে না কাটার মাথা চুকা হয়ে গিয়ে ওঠে, তো সেই ছেলে। তারপরে বেগম খালেদা জিয়া 10টা বছর দায়িত্ব পালন করছেন 3 প্রধানমন্ত্রী হিসাবে, সেটা কিন্তু সে নিজে অবজার্ভ করছে। সে রাজনৈতিকভাবে বেড়ে ওঠা তার 17 বছর দেশের বাইরে থেকে উনি কিন্তু এই তার দলকে নিয়ন্ত্রণে রাখছে। তারা বলছেন আমি তো এই রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু প্রশ্ন আমার ওইখানেই, তাহলে উনি একজন পরিপক্ক রাজনীতিবিদ, তাহলে ফ্রম ডে ওয়ান ওনার তো মাপ নাই। ফ্রম ডে ওয়ান উনি রাষ্ট্র পরিচালনা করবেন, আবার কিসের 3 মাস? আপনি তো এটা বলা জাস্টিফাইড না। ইউনূস সাহেব আনারি লোকরে আমরা দেই নাই, আপনি তো পরিপক্ক রাজনীতিবিদ, আপনাকে কনসিডার করা হবে না? 2, আপনি আসেন পার্লামেন্টে আমরা প্রথম অধিবেশনে কি দেখলাম? আমি তাদের কাছে দাবি জানাচ্ছি রিপন ভাইয়ের মাধ্যমে, আপনাদেরকে বলতে হবে যে জনগণ আপনাদেরকে ভোট দিছিল কেন। জনগণ কি আপনাদেরকে ভোট দিছিল পার্লামেন্টে গিয়া রাজাকারের সাথে থাকবো না, মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, সেখানে আপনি যে কথাগুলো বলছেন বাহানা করতো নির্বাচন না দেওয়ার, যদি আমরা জুলাই সনদে স্বাক্ষর না করি। আরে ভাই, এটা বিশ্ব দেখতেছে, আপনি পার্লামেন্টে বসে বলছেন। 2, আসেন গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, অর্থাৎ আপনি এগুলা মানেননি। জনাব ওয়াকারুজ্জামান বলছিলেন বুকে পাথর দিয়ে ইউনূস সাহেব মেনে নিছি, একইভাবে বুকে পাথর দিয়ে বোধহয় এগুলো মেনে নিছেন। বাট একটা আমি কথা বলি, একটা হাদিস আছে, সেটা হলো হুএভার টেকস এ লোন উইথ দ্য ইন্টেনশন অফ নট রিটার্নিং ইট ইজ এ থিপ। আর আইনে একটা কথা আছে, কেউ যদি বাড়ি দখল করার উদ্দেশ্যে ভাড়া নিয়ে থাকে, ইন্টেনশনটা লুকিয়ে রেখে ভাড়া নেয়, ভাড়াটি হিসেবে ঢোকার পর যদি আর দখলের দায়িত্ব না ছাড়ে বাড়ি, তখন বোঝা যাবে সে দখল করার জন্য আসছে। তাহলে আপনারা তো সেদিন রাজি হয়েছেন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র দখল করার জন্যে, দেশকে ভালোবেসে নয়। কেন বলছি কথাটা? ইতিমধ্যে আমেরিকার চুক্তি নিয়ে কথা উঠছে, যে এই চুক্তি আমি জানি না, তখন বলছিল গোপন, এখন কিন্তু আছে ওপেন। এই চুক্তি নাকি দেশের দাসত্বের জন্য করা হয়েছে, 50 বছর পিছিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি এটা লম্বা ব্যাখ্যা দিতে পারবো না, বাট আমি মনে করি এই চুক্তিতে এমন ক্ষতিকারক কিছু হয়নি, কেননা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। যেহেতু সরকার বলেনি, সেহেতু আমি বলবো যে নিশ্চয়ই এই চুক্তি ভালো, আর নয়তো সরকার কোনো কারণে ভীত। নতুবা এটা যদি দেশ বিরোধী চুক্তি হয়ে থাকে, বলা হয়েছে যে খলিল সাহেবরা বলছেন, মানে সরকার মানে খলিল সাহেবদের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত বিএনপির সম্মতি নিয়ে চুক্তিটা করা হয়েছে, তাহলে সেদিন সেটাও মেনে নিয়েছিলেন নির্বাচনের জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে এই, আপনার দেশে গোলামির চুক্তিতে যাচ্ছে আর আপনি নির্বাচন চিন্তা করতেছেন, তার মানে হচ্ছে কয় না যে জন্ম মৃত্যু বিয়ে, কারো বাসায় ডেড বডি বেরোচ্ছে আর কারো বাসায় আপনি নতুন বিয়ে করে বউ নিয়ে ঢুকছেন, বিষয়টা এইরকম। আপনারা তখন কেন চ্যালেঞ্জ করেননি এটা একটা গোলামি চুক্তি হচ্ছে, আপনি ইউনূস সাহেব গেট লস্ট, নির্বাচন না হোক কিন্তু এই চুক্তি করতে দিব না। বাট না, আপনারা মেনে নিছেন। কেন বলছি কথাটা? বলা হয়েছে সরকার ক্ষমতা আসলে আর মব হবে না, মব এখনো চলমান। এখন আপনি আসেন, পত্রিকা খুললে আপনি নিউজ আসে, প্রত্যেকটা পত্রিকা অফিস থেকে কিছু নিউজ ফেলে দেয়, সেগুলোও কিন্তু নিউজ। তাহলে আপনি ছাপছেন কোনটা, ফেলে দিচ্ছেন কোনটা? আসেন বিচার বিভাগ, স্বাধীনতাটাকে খর্ব করে দিলেন, বিচার বিভাগ আলাদা করাটাকে খর্ব করে দিলেন। আমরা আদালতে যাই, আদালতে গিয়ে বিচারক বসে আছেন, বিচার করছেন, পৃথিবীর যে কেউ দেখবে ফ্যান্টাস্টিক একটা কোর্ট চলতেছে, কিন্তু ওই বিচারটা তারা করেন, যেই বিচারটা তার গোচরে আসে, যেটা গোচরে আসে না, খুব পরিষ্কারভাবে বলতেছে লক্ষ লক্ষ কোটি টাকা নাকি ক্ষমার অযোগ্যভাবে চুরি হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন নাই। আপনি বলেই তো পার পাবেন না, আপনাকে তো অ্যাকশনে যেতে হবে। সরকার বলছেন, সরকারের পক্ষে বহুজনই বলছে ইউনূস সরকার সাহেবের সময় মব কালচার শুরু হয়। এই সরকারের উপরে কি নিষেধাজ্ঞা আছে যে ইউনূস সাহেবের সময় যে মবগুলো হয়েছিল সেই আসামিদের ধরা যাবে না? উপরন্তু এই সরকার ক্ষমতা আসার পরও একজন পীর সাহেবের পিটায় মারছে, নানান জায়গায় মব হচ্ছে, মব চলমান।
এখন আমি যে কথাটা আপনি বলবো, এখন বিরোধী দলের কথায় আসি। বিরোধী দলের মনে করছিলাম না জানি কি অনেক বুদ্ধিমান এবং একটা বড় দল পাইছে, 68টা সিট পাইছে, তারপরে মহিলা আসন আরও 8টা পেয়ে 76টা সিট হয়েছে। আমার ধারণা ছিল, আমরা শুনছি যে একদম রেজিমেন্টেড, অনেক লেখাপড়া জান, অনেক ইয়ে। কিন্তু আমি দেখলাম পার্লামেন্টে যাওয়ার পর আমার কাছে মনে হইল যে তারা বোধহয় এটাকে খুব হাইয়েস্ট অর্জন হিসেবে নিয়ে নিছে, যে আমরা যে আসনগুলো পেয়েছি এইটা বোধহয় এই জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। কেন বলছি কথাটা? এবং ওনাদের বাড়ির উপরে এখন আমার বিরোধী দলের আমিরের বাড়িতে কিন্তু জাতীয় পতাকা 5 বছর উত্তোলিত থাকবে। এটা তাদের জন্য বিশাল বিজয়, আল্লাহ যদি চান। না, আমি নর্মাল নিয়মে বলছি, যদি চান। এবং এটা তারা তো বড় বিজয় দেখছে, যেমনিভাবে রিপন ভাইয়ের একটা বিজয় দেখছে। কোন বিজয় জানেন? রাষ্ট্রপতি যখন অধিবেশনের শুরুতে ভাষণ দিতে গেছে, তখন উনি জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক বলছেন। আমি কিন্তু তার ঘোষককে এই বিতর্ক করছি না, স্বাধীনতার ঘোষক বলাইতে পারছেন, এটা নিয়ে তারা খুব গর্ব উনি নিজে স্বতঃস্ফূর্তই বলেছেন। বলুক, তো মুক্তিযোদ্ধা ছিলেন তো, না না উনি তো দেখেছেন। বলুক, বলে গর্ববোধ করছেন। কিন্তু উনি তো এটা বলার লোক না। বইতে আছে, এখনো লেখা আছে, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটা থাকা সত্ত্বেও জিয়ার নামটা উনি পড়েছেন, এবং ওনাদের কোনো একজন এমপি বলছেন এটা আমাদের বিরাট অর্জন। তো একইভাবে জামাত ভাবতেছে এটাও আমাদের অর্জন, আমার বাড়িতে 5 বছর পতাকা থাকবে। তা না হলে আপনি পার্লামেন্টে দাঁড়াইয়া আর কিছু না হোক, নাম্বার 1 জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে না, জুলাই সনদ একেবারে ঢাকা পড়ছে। 2, যখন বলা হইলো সংসদের ভিতরে বসে নানান বাহানা হয়তো নির্বাচন নিয়ে, তাই স্বাক্ষর করেছি। কই, আমি জামাতের পক্ষ থেকে তো জোরালো প্রতিবাদ দেখি নাই। কিংবা প্রশ্নটা তো করতে পারতো যে মাননীয় স্পিকার, আপনি বলছেন গণভোট না হইলে না মানলে নির্বাচন দিতে, আপনারা জনগণের সাথে এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, এটা কি আপনারা ঠিক করেছেন কিনা, এই প্রশ্নটা করতে পারতো। আমার কাছে দৈনন্দিন যে ব্যাপারগুলো ছিল, বিশেষ করে যদি জ্বালানি সংকটের কথা বলি, হামের কথা বলি, জিনিসপত্রের দামের কথা বলি, সেগুলো নিয়েও তো কথা বলার এবং দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দলের ভূমিকাটা কিন্তু ছিল। সেই ভূমিকা কেন দেখেছেন? সেগুলো রেজ করতে পারতো। ইন এডিশন প্রবলেমটা আলটিমেটলি দেখার দায়িত্ব সরকারের। এমন যদি তো সরকার প্রবলেমটা জানেন না, তাহলে ভিন্ন কথা। এগুলো প্রশ্ন করে হবে না। আমি এগুলো আপনি প্রশ্ন করবেন কেন? আমি আমার প্রবলেমটা জানি না, আপনি গল্প করলে হবে নাকি? আপনাকে স্মরণ করাই দিতে হবে এই প্রবলেম। আপনার পুরা সমস্ত চ্যানেলে যখন ইউনূস সাহেবকে গালি দেয় হামের জন্য, সরকার নীরব কেন? আপনি একটা স্টেটমেন্ট দেন, মামলা করেন, বাধাটা কোথায় আপনার? ইফ ইট ইজ এ ফ্যাক্ট, আপনি কথার কথা বলছি আমি, ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে আপনার কাস্টডিতে নেন না কেন? নাম্বার 1। আর আপনি 3 মাস ছিলেন, হামের টিকা নিয়ে এত এখন আলাপ হবে কেন? হামের টিকা তখন মজুদ থাকার কথা। এনেছে তো, আচ্ছা, এনেছে, চলুক। ইন এডিশন তার বিচার করেন। এটা কি তাহলে একটা কথা বলি আপনাকে, এটা কি আপনার পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছেন ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগ, নাকি তার বিরুদ্ধে সত্যি সত্যি অভিযোগ, দ্যাট ইজ লিগ্যাল লেন্স দিয়ে দেখতেছেন? এটা রাষ্ট্র তামাশা না। যদি লিগ্যাল লেন্স দিয়ে দেখেন তাহলে তার বিচার করতে হবে, আর যদি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন, স্টপ ইট। যেটা জামাতের ব্যাপারে আপনারা করেন, লিগ্যাল লেন্স দিয়ে দেখেন না পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন। লিগ্যাল লেন্স হলে আপনি জামাতের বিরুদ্ধে বিচার করবেন। কেউ কেউ টেলিভিশনে এসে বলে হ্যাঁ জামাতের জাতির উদ্দেশ্যে মাপ চাইতে হবে, মাপ চাইলে আমি মনে করি তারা জামাতের পক্ষে ব্রোকারি করে। তির্যকভাবে এসে বলতে হবে আমরা বিচার চাই, কারণ খুন এবং ধর্ষণ এই দুইটা অপরাধের বিচার কোনোভাবে কম্প্রোমাইজ হয় না, আদালতও মাপ করতে পারে না। এখন আসেন, আজকে আমরা যে জায়গাটায় মানে টাইম বার্ড হয় না, তামাদিও হয় না। হ্যাঁ, যে আপনার চ্যানেলে এসে বলবে যে জামাতকে মাপ চাইতে হবে, তখন আপনি প্রশ্নটা করবেন মাপ চাইতে হবে কেন? হত্যা এবং ধর্ষণ এই দুটো তো মাপ হয় না, আপনি বিচার চাইবেন। আমি আপনাকে বললাম আজকের থেকে, কারণ আপনি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখবেন আর 55 বছর যাবত আমরা সাফার করব। ইফ ইট ইজ ফ্রম পলিটিক্যাল লেন্স, স্টপ ইট। আর নয়তো লিগ্যাল লেন্স দিয়ে দেখবেন, বিচার চাইবেন প্রত্যেকের। আর সরকার যদি বিচার করতে না, 30 বছরে করতে পারেন নাই, শেখ হাসিনার 20 বছর, বেগম খালেদা জিয়ার 10 বছর বিচার করতে পারেন নাই। আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে কেন বিচার করতে পারছেন না। রাষ্ট্র এটা তামাশা নয়। এইবার আসেন সরকারের কোনো প্রবলেম হবে না, যেহেতু জামাত গা ভাসাই দিছে আমি 5 বছর থাকবো। এনসিপি ভাবতেছে আমরা 6টা সিট পেয়েছি, কি সুন্দর একটা লাইফ। কারণ রাশেদ খান মেননরা এত বড় একটা দল করে জিন্দিগিতে একটা সিট পায় নাই, পাইছে। এইভাবে যদি করেন, আবার বিএনপি যদি মনে করে 2/3 মেজরিটি পেয়েছেন, 2/3 মেজরিটি মানে কিন্তু দুর্বল সরকার। কারণ সিদ্ধান্তের জন্য কারোর উপরে নির্ভর করতে হয় না, একক সিদ্ধান্ত সবসময় কারেক্ট হয় না, ভুল হয়। নাম্বার 1। ইন্টারনাল প্রবলেম হয়তো রাজনীতিক পাবেন, আপনাকে ইন্টারনাল ব্যাপার হয়তো আপনারা যদি গার্জিয়ান না থাকে, ইউল কমিট লট অফ মিস্টেক্স। তো আপনার গার্জিয়ান নাই না কেন, নাই 2/3 মেজরিটি আপনি পেয়েছেন, বাট আপনার প্রবলেম হবে কোথায়? এক্সটার্নাল প্রবলেম। এক্সটার্নাল প্রবলেম কোথায়? সংক্ষেপে যদি বলি, 3টা 4টা দেশ নিয়ে, 5টা দেশ নিয়ে আপনাকে এই মুহূর্তে খেলতে হবে। তার ভিতরে আছে ভারত, চায়না,
তুরস্ক, আমেরিকা, পাকিস্তান, এই সব দেশ নিয়ে খেলতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে ইউনূস সাহেবের সময় ভারত বৈরী ছিল, আমরা মনে করছি সরকার ক্ষমতা আসলে এই বৈরিতাটা কাটবে, এখন পর্যন্ত কাটে নাই, ভিসা সেই আগের মতোই আছে। তাহলে এখনও কি ইউনূস সাহেবের জায়গায় তাকে চিন্তা করা হচ্ছে? তা না হইলেও জায়গাটা শিথিল হইল না কেন? আর সর্বশেষ বলি, এই সরকারের যদি সত্যি সত্যি মজবুত হতে হয়, এবং কারণ মজবুত একটা দেশ যদি 100 ভাগ ইউনাইটেড থাকে সরকারের পক্ষে, রাষ্ট্রের জন্যে সবচেয়ে মজবুত সরকার। এখন আপনি যদি এই 300 এমপি আছে পার্লামেন্টে নির্বাচিত, এই 300 এমপি মানে 18 কোটি লোকের সমর্থন আপনি, আর এই সমর্থনটাকে কনফার্ম করতে হলে চমৎকার স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যে তো তারা দারুণ মানে মানে কি বলে তৎপর এবং খুবই যোগ্য। তো সেই দেশের কোনো নাগরিক কিন্তু প্রশ্ন তোলেনি যেটার জন্য ট্রাম্প দায়ী বা ট্রাম্পের গভর্নমেন্ট দায়ী। নোবডি অ্যাকিউজিং দেম, কেউ কিন্তু অ্যাকিউজ করেনি ট্রাম্পকে বা ট্রাম্পের সরকারকে। মানে পৃথিবী থেকে হাম প্রায় চলে গিয়েছিল। এটা একটা গবেষণার বিষয়টা, গবেষণা করতে সব নিরন্তর গবেষণার মধ্যে থাকতে হয়। যারা স্বাস্থ্যবিজ্ঞানী তারা নিরন্তর গবেষণার মধ্যে থাকেন, কোন রোগটা চলে গেল, কোন রোগটা আবার ফেরত আসতে পারে, কোনো সিমটমার জন্য হাম বা হামের উপসর্গ, এই যে উপসর্গ তখন তো নিশ্চিত হলে যে এটা হামের উপসর্গ। আচ্ছা, হাম তো চলেই গেছিল, অলমোস্ট চলে গেছিল সারা পৃথিবী থেকে। যুক্তরাষ্ট্রে আবার এটা ফেরত এসেছে। মাইন্ড ইট, যাদের বিলিয়ন বিলিয়ন ডলার যারা স্পেন্ড করে মানে হেলথ সেক্টরে, হেলথ ম্যানেজমেন্টে, ট্রিটমেন্টে, সেই দেশেও হামটা ফিরে এসেছে। আমি একেবারে একটা অত্যন্ত বড় একটি রাজ্য ক্যালিফোর্নিয়ার কথা বলছি, ক্যালিফোর্নিয়া রাজ্যটা ফেরত এসেছে। এবং ক্যালিফোর্নিয়ার সংলগ্ন যেই দেশটি মেক্সিকো, ওদের বর্ডারিং কান্ট্রি, সে মেক্সিকো তো ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটা আর আমরা তো বললাম যে আমাদের গভর্নমেন্ট, যেটা আমাদের গভর্নমেন্ট তো একটি যেটা বলা হয়েছে যে ইউনূস সরকারের নীতিগত কিছু সিদ্ধান্ত ইউনূস ছিল। সরকারের শুধু না, শেখ হাসিনা 2020 সালে ইউনূস সরকার ছিলেন না। শেখ হাসিনার 2020 সাল থেকে আপনার এই লাস্ট ক্যাম্পেইনটা হয়েছিল 2020 সালে। 2020 থেকে আপনার এটা আর হচ্ছে না, এই এমএমআর টিকা দেওয়া হচ্ছিল না, 24 সালে হওয়ার কথা ছিল। ফলে কোনো প্রকিউরমেন্ট ছিল না। আচ্ছা, ধরে নিয়েছে যে হাম তো পৃথিবীতে চলে গিয়েছে, আমার ধারণা। তো সেজন্য এটার আর দরকার নেই, কিন্তু এটা যে আবার ফেরত আসতে পারে, এটা যে ভয়াবহ হতে পারে, এটা হয়তো তখনকার অ্যাডমিনিস্ট্রেশন বা যারা মানে স্বাস্থ্য বিভাগে যারা ছিলেন তারা এটা ভাবেননি। এখন আমি যেটা রাজ্জাক সাহেব বললেন যে তারেক সাহেবের উদাহরণ দিলেন যে উনি তার পিতা নিঃসন্দেহে প্রেসিডেন্ট হিসেবে তিনি অনেক প্রাজ্ঞ প্রেসিডেন্ট ছিলেন, যে কটি বছর তিনি দায়িত্ব পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে চমৎকারভাবে মানে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। তিনি তারই সন্তান বেগম খালেদা জিয়ার 10 বছর শাসন ব্যবস্থা দেখেছেন। অর্থাৎ তিনি একটা রাজনৈতিক পরিবারে এবং রাষ্ট্র পরিচালনার আবহটা তিনি অনুভব করেছেন, প্রত্যক্ষ করেছেন। ফাইন, আমি ওনার সাথে ভিন্ন মত পোষণ করবো না, কিন্তু টেকনিক্যালিটিসটা যেটা উনি নিশ্চয়ই জানেন, বাট আমি আবার আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মতো ব্যবস্থায় ধরেন আগামীকালকে যদি আমি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব, আমার যেহেতু জনস্বাস্থ্য নিয়ে আমার পড়াশোনা আছে, আগামীকালকে যদি আমাকে আমার সরকার ট্রাম্প যদি আমাকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেন, আমি নিজে তো পারবো না। কেন পারবো না? আই ডোন্ট নো যে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাটা কোথায় কি আছে, টিকার অবস্থাটা কোথায় আছে, কত ডোজ আছে, কি আছে না আছে, কতগুলো হাসপাতালগুলোতে শিশুদের মানে আপনার নিবিড় পরিচর্য কেন্দ্র আছে কি নাই আমি জানি না তো বাস্তবে। সুতরাং একজন মন্ত্রী বা একজন নতুন সচিব গেলেই ক্যানট ডেলিভার। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে যেটা হয়, প্রেসিডেন্ট যখন নির্বাচিত হয়ে যান, যখন সরকার গঠন করবেন, তার প্রায় 3 মাস আগে থেকে একটা ট্রানজিশন টিম কাজ করে। তিনি দায়িত্বভার গ্রহণ করবেন কিন্তু ধরেন আরো 3 মাস পরে, কিন্তু তার মনোনীত লোকেরা প্রতিটি ডিপার্টমেন্টে মানে মন্ত্রণালয়ে তার ডিপার্টমেন্টের লোকেরা কাজ করবে এবং তার মানে যেটাকে বলে টেক ওভার করে বুঝে নেয়। যখন নতুন, অর্থাৎ তারা 3 মাস আগে থেকে সরকার পরিচালনার পুরো প্রস্তুতি তাদের হয়ে যায়, কারণ তারা সবকিছু জানেন। তার ট্রাম্প বা ওবামা বা ক্লিন্টন যেদিন দায়িত্বভার গ্রহণ করেন, তাদের খুঁজতে হয় না কোন ফাইলটা কোথায় কতগুলো টিকা আছে কি নাই, যুদ্ধাস্ত্রের কি অবস্থা, আমেরিকার সাথে একটা সমন্বয়ের না কিছু, তারা আপডেটেড হন। এবং নিয়ম হলো নতুন সরকারকে, যারা বিদায়ী সরকার থাকে, তার ট্রানজিশন টিমকে তার আপডেট করে দেয়। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোতে, এইসব দেশগুলোতে আমি এটা আমাকে শেষ করতে দিতে হবে, সেটা আপনাকে এখানে আপডেট করার কোনো সুযোগ নাই। দ্য মোমেন্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ টিম যেদিন দায়িত্বভার নেবে, তাদের প্রতিটি দিন তাদেরকে জানতে হবে কোথায় কি আছে না আছে। এটা একটা নতুন সরকার, যেটা 3 মাস হানিমুন পিরিয়ড না, আমি বলবো 3 মাস হচ্ছে বেসিক্যালি ওরিয়েন্টেশন পিরিয়ড। একটা গভর্নমেন্টকে ওরিয়েন্টেড হতে হলে তার 3-4 মাস, 3 মাসও যথেষ্ট। কিছুটা সময় দিতে হবে, সেটি আপনি বলছেন। আমি টক শোতে
যেহেতু আমার উদ্দেশ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে আমার জানাশোনা পড়াশোনা আছে, সেজন্য আমি সবসময় বলতাম, এইবার যে রিয়াজ ভাই যখন আলী রিয়াজ সাহেব যখন সংস্কার কমিটি ছিলেন, এখন উনি তো আমেরিকায় ছিলেন, উনি তো এই সংস্কারটার কথা বলতে পারতেন যে ভবিষ্যতে বাংলাদেশেও নির্বাচনের পরে 3 মাস পরে দায়িত্ব নেবেন, অর্থাৎ মূল মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন হবে, দায়িত্ব নেবেন যথাসময়, তাহলেও তো সরকার আপডেটেড থাকতো। আমি এই এই বিষয় ব্যবস্থাটা নিয়ে আমাদের করা যেতে পারতো। আরেকটু আলোচনা দিস করব। গভর্নমেন্টের হানিমুন পিরিয়ড না, আপনি আমরা বলতে পারি ওরিয়েন্টেশন পিরিয়ড। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামীম হাওলাদার। জি বলুন। আমি বরিশাল সদর থেকে বলছি। বলুন, আপনি শুনছি আমরা। আমার প্রশ্ন হলো রিপন স্যারের কাছে যে আমাদের এখানে যে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান ছিলেন, যারা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন, আওয়ামী লীগের আমলে যারা ছিলেন, তারপর ইউনুস স্যারের কাছেও যারা ছিলেন, এখনো ওনারাই আছেন। আমরা পরিষদের সার্টিফিকেট আনতে গেছি, তাতে ওনাদেরই সিল, ওই যে সেই আজ থেকে 15 বছর 20 বছর আর 18 বছর আগের যে সিল, সেটা একই পরিষদের সিল। এবং আমার আশপাশে 3টে পরিষদে আমার দেখা মতে এখনো চেনা ওনারাই আছেন। এখন এটা স্যার কি এইভাবেই থাকবে, না আপনাদের সাথে কোনো আলোচনা বা সমালোচনা? ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসতে চাই। একজন দর্শক ফোন করেছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে তিনি কথা বলেছেন, এবং একই সাথে যদি আমি যুক্ত করে দিই, স্থানীয় সরকার যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন নিয়ে কিন্তু আজকে সিএসসি বলেছে স্থানীয় সরকার নির্বাচন রক্তপাত এড়াতে আলোচনার আহ্বান জানিয়েছেন সিএসসি। একই সাথে আরেকটু যুক্ত করতে চাই নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে। আজকে সিএসসি বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলেছেন যে আমাদের আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আরও অনেক কিছু বলেছেন। তার সাথে যদি যুক্ত করি যে সিএসসি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির গালি নতুন নয়, মনক্ষুণ্ণ হয়নি, তিনি তাই বলেছেন। গালি কি আসলে নর্মালাইজ করছি আমরা? না, গালি তো এটাকে বলে যে নর্মাল, কোভিডের টাইমে একটা নতুন শব্দ চালু হয়েছিল, নর্মাল অ্যান্ড নিউ নর্মাল। কোভিডের চাপ থাকছে, কিন্তু ওইটাই মেনে নেওয়াটাই হচ্ছে নিউ নর্মাল। তো এখন কত আপনি যেটা বলছেন যে গালিটা না, এটা একেবারেই নর্মালাইজ করার বিষয় নয়, রাজনীতির সংস্কৃতির বিষয় নয়, এগুলো অসভ্যতা এবং অভব্যতা স্ট্রেইট। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, যে কতদূর আমি বলতে পারি, কতদূর আমি বলতে পারি না, এবং সেটা কি বলে নিজের খুব কাছের লোকদের অনেক বলা যায় না। কেন আপনি বলবেন, কাল একটা আমাদের পলিটিক্স কি সেটা গ্রহণ করে, আমার ফ্যামিলি কি গ্রহণ করে। যেমন জামাতের আমি হিসেবে ওদের বলেছেন যে নারীদের ব্যাপারে একটা মন্তব্য করছেন যে নারীদের স্বাধীনতা বা কী বিষয় নিয়ে বলেছেন, এটা পশ্চিমা দৃষ্টিতে নয়, এটা আমাদের দেশীয় দৃষ্টিতে নারীদের বিষয়টা দেখতে হবে। অর্থাৎ আমাদের দেশের মানুষরা, আমাদের দেশের বোধহয় এরকম, যাই হোক, তো কত প্রতিটি বিষয় এইভাবে চিন্তা করতে হবে। তো যাই হোক, আমি যেটা আপনাকে বলছিলাম আপনার দর্শকের উত্তরে বলতে চাই, সেটা হচ্ছে যে না, একটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থাটা যদি আপনি জন্ম নিবন্ধন বলেন, আপনার ওয়ারিশন সার্টিফিকেট বলেন, নানান কিছুর ব্যাপারে আমাদেরকে ইনিশিয়ালি স্থানীয় সরকারের কাছে, অর্থাৎ ওই মেম্বার চেয়ারম্যানের কাছে যেতে হয়। চেয়ারম্যান আবার দেন না, তার আগে একটা মেম্বারের প্রত্যয়ন লাগে যে তিনি ওই এলাকার মানুষ কিনা, তার বাবার কয়টা সন্তান, কয়জন বেঁচে আছে, অথবা ইত্যাদি। প্রাইমারিলি ওই লোকাল ওয়ার্ডের যিনি মেম্বার থাকেন তার একটা প্রত্যয়ন লাগে, তারপরে চেয়ারম্যানশিপ সার্টিফিকেটটা দেন। 5ই আগস্টের পরে স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে যারা বিনা নির্বাচনে জিতেছিলেন, ধানাই পানাই করে যারা জিতেছিলেন, এই সমস্ত লোকের, অথবা শেখ হাসিনার শাসনের অন্যায় অপকর্মের সাথে যারা জড়িত হয়েছিলেন, তারা জনরোষের ভয়ে অনেকে পালিয়েছেন। তারপরে যে আপনি বলেন যে ওই যে নর্মাল এবং নিউ নর্মাল, আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশ তো আসলে খুব প্রতিশোধ পরায়ণ মানুষ নেই দেশের মানুষ। এটা ওবায়দুল কাদের বলতেন, এটা হয়ে যাবে, ওটা আসলে কি তাই হয়েছে? হয়নি। খুবই সামান্য 2-4টা ম্যানিফেস্টেশন, তেমন কিছু হয়নি। তো ফলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনেকেই, অথবা মেম্বাররা অনেকেই দায়িত্বে আছেন। এটাকে আমরা যেটা বলতে চাই যে স্থানীয় সরকারের শাসন ব্যবস্থাটা, অর্থাৎ ফাংশনাল অবস্থাটা যাতে একেবারে ভেঙে না পড়ে, সেজন্য আমার মনে হয় স্থানীয় জনগণই এক ধরনের এটা মেনে নিয়েছেন। এখন নতুন সরকার আমলে যেটার বিষয়টা দাঁড়াবে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোটামুটি ডিউ, উপজেলা পরিষদটাও ডিউ, অনেক কিছু ডিউ। স্থানীয় সরকার নির্বাচন ভাবতে হবে, দ্রুতই আমাদের নির্বাচনের ব্যবস্থা করা উচিত, চিন্তা করা উচিত। এটা না থাকলে মানুষ সত্যি সাফার করবে। তাদেরকে কম্প্রোমাইজ করা, তাদের সাথে মিলমিশ করা, সমঝোতা করার কোনো ব্যাপার নেই। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আসতে চাই। আমরা যখন সংসদের কথা বলি, সংসদটা আসলে সরকার নিয়ে শুধু হয় না, বিরোধী দলও সেখানে থাকে। বিরোধী দলের ভূমিকাটা আপনার সংসদে কেমন দেখেছেন?
হ্যাঁ, এতক্ষণ তো সরকারের কথা বললাম, সরকারের কথা আরো দুই একটা বইলে তারপরে বিরোধী দলে যাই। সরকার সনদ বাস্তবায়ন করেন। ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাই। আপনি আমি জনাব আবু হেনা রাজ্জাকী সাহেব অনেকগুলো কথা বলেছেন, সে কথাগুলো যদি একটু ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে দর্শকদের মধ্যে জি, একটু ভ্রান্তি অবশ্যই, হতে পারে। অবশ্যই। যেমন আমি বলতে চাই, উনি প্রথমেই বলেছেন, কাট করে উত্তর 2 মিনিট দেবো। পাবেন, হ্যাঁ, জি। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে নির্বাচন আগে ডক্টর খলিল, যিনি এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন বিএনপি জামাত তারা বিষয়টা জানতো বা তারা অবহিত চুক্তি করে, বিএনপি কেন সেটা ফেলে দিল না লাইক দ্যাট, নির্বাচনের কারণে অর লাইক দ্যাট। আমি বলতে চাচ্ছি যে যেই চুক্তিটি তারা করেছে ঠিক তার ইমিডিয়েট 3 দিন পরই দেশে নির্বাচন হয়েছে। 9 ফেব্রুয়ারি করা হয়েছে। রাইট। সুতরাং ওই সময়টিতে আমার খুব রিজেকশনের কোনো সুযোগ ছিল না, এটাও সত্য কথা। দ্বিতীয়ত মানে উনি অনেকগুলো কথা বলেছেন যে আমরা এটা মানিনি, ওটা মানিনি, ইত্যাদি ইত্যাদি, আমরা সোজা কথা মানে প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমি তাকে উদ্দেশ্য করে যেটা বলতে চাই, বিচার বিভাগ এখনও পরাধীন নয়, তবে বিচার বিভাগের জন্য আপনার সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করার যে একটা আইন ছিল, সেই আইনটা আরও বেশি মডিফাই করে যেটা আরও বেশি অ্যাকাউন্টেবল হতে পারে জুডিশিয়ারি, সেভাবে আমরা সেটা করতে যাচ্ছি। সিমিলারলি মানবাধিকার কমিশন, যেটা মেজর, যেটা মানবাধিকার কমিশন, ইয়েস, সারা পৃথিবীতে মানবাধিকার কমিশন কাজ করে। মানবাধিকার কমিশন, আমরা একটা স্ট্রং মানবাধিকার কমিশন মানে মানে আপনার নখদন্তহীন একটা মানবাধিকার কমিশন আমরা করতে চাই না। সুতরাং আমরা একটা স্ট্রং হিউম্যান রাইটস কমিশন করব, সেটার জন্য আমাদের টিম, পার্লামেন্টের মেম্বার যারা, তারা সেটার জন্য কাজ করছেন ওই বিষয়গুলোতে। একইভাবে আপনার অন্যান্য মানে আপনার গুম কমিশন, মানে যেটা মেজর কনসার্ন, সেটার ব্যাপারেও আমাদের পার্টির ছেলেরা অনেক বেশি ভিকটিম হয়েছে। সুতরাং গুম কমিশন এমনভাবে হবে যাতে ভবিষ্যতে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মতো ঘটনা আর না ঘটে, অর্থাৎ সরকার তার প্রতিশ্রুতি থেকে কোনো এক চুলো সরে যায়নি। এখন আপনি আসেন, সেটা হচ্ছে যে আপনার মানে উনি মানে জুলাইয়ের কথা বলেছেন যে জুলাই থেকে সরে গেলে এটা মানুষ গ্রহণ করবে না, অথবা সরকার দুর্বল থাকবে। আমি ওনার সাথে একমত, কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের সরকারকে মানুষ তো প্রায় আপনার 49% ভোট আমাদের দলকে দিয়েছে, আমাদের দলের পক্ষে। অন দ্য আদার হ্যান্ড আপনার 69%, প্রায় 70% মানুষ ভোট দিয়েছেন আপনার হ্যাঁ ভোটের জন্য। আমাদের নেতা তারেক রহমান জনগণকে হা ভোট দিতে বলেছেন। সুতরাং ওই হা ভোটের মধ্যে যেই 70% মানে 69% যেটাই হোক না কেন, এই যে ভোটটা, সেই ভোটের মধ্যে 50% ভোটটা আমাদেরই। আসলে আমরা তো এটা ডিজাইন করি না। কিন্তু এখন আমি আপনাকে শুধুমাত্র একটা কথা বলি, এই যে ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেখানে যেতেন, কথা বলতেন, আমরা সেখানে আমাদের যেটা নিয়ে কথা হচ্ছে সেটা একটু কয়েক সেকেন্ড আমি পড়ে শোনাবো। সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট নিয়ে। সেখানে প্রফেসর আলী রিয়াজ নিজে একটা ইন্টারভিউতে, প্রথম আলোতে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন, আমি কিন্তু পড়ে শুনতে যাতে বিভ্রান্তি না হয়। তিনি বলেছেন সেটা হচ্ছে সনদ বাস্তবায়নের পদ্ধতি বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেছেন দুটো কারণ ছিল। কোনো দল এই ধরনের বক্তব্য না থাকলে সনদ